শুরুতে দিলে আবার অটোমেটিক হয়ে যাবে, এটা আমি জানি না। স্যার ওখানে ক্লিক করতে হবে স্যার। হ্যাঁ ওখানে ক্লিক করতে হবে। হ্যাঁ এখানে ধরে করতে হবে। জি স্যার। আচ্ছা ওইটাকে আমরা ওইটা চাই না। হ্যাঁ good. All right, let's start with the two Steves. Do you know these guys? You might know one of them. The Yes, other sir, is not that. right side of the Steve. Okay, I should do that. All right. How do you get out of this? I hope it stays that way. Okay. তাহলে the guy on আবার ওই একই জিনিস হচ্ছে। স্যার আপনি এক্সিট দেন দেন আবার মিস্টিয়া দেন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওইখানেই ফেরত আসবে। Let's see. Sir, maybe you will find that. Yeah, looks like it's stable. আচ্ছা তাহলে আমাদের স্টিভ জবস হচ্ছে লেফট হ্যান্ড সাইডে, ওই পাশে হচ্ছে Right hand side. রাইট হ্যান্ড সাইডে। কিন্তু who's this guy? Matter of fact, this guy. হ্যাঁ একে চেনো? রাইট রাইট। একটা বই আছে স্টিভ জবসের উপরে, ওই বইয়ের আছে নিয়ম ইন্টারনেটে প্রচুর ইনফরমেশন আছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে স্টিভ ওজনিয়াক। স্টিভ জবস অ্যান্ড স্টিভ ওজনিয়াক। ওজনিয়াক বানাতে হচ্ছে। আমি কে ব্যাপারটা নিয়ে কারণ দিস ইজ প্রবলি স্লোভাক নেই, চেকোস্লোভাকিয়া বা এরকম তার প্যারিসে লিখে এসেছে। তো ম্যাথ প্রডিজি মানে বুঝি আমরা জিনিয়াস, কিন্তু সে এবং দে ওয়েন্ট টু দ্য সেম হাই স্কুল টুগেদার, এবং তারা টু ডিফারেন্ট কলেজে শুরু করলো। কলেজ বলতে এখানে আন্ডারগ্রেড ইনস্টিটিউশন, they were faltering. স্টিভ জবস ছেড়েই দিল, উনি করছেন একটা করছেন আবার একটু থামেন আবার একটা করছেন। ফাইনালি when did he get his degree? কেউ জানো? না জানার কথা না। ওকে 1987। চিন্তা করো বয়স অনেক, কিন্তু মনে করো প্রায় কাইন্ড অফ 70 কাছাকাছি। 1987 গিয়ে I guess University of California Berkeley থেকে he got his bachelor's degree। তারপরে ডক্টর পড়েন। আসলে this was itself এটাই তো একটা কাজ, পিএইচডি পাওয়ার মতো কাজ, তাই না? পার্সোনাল কম্পিউটার তৈরি করা। ওই সময় যেটা হচ্ছিল, পালো আল্টো নামে একটা জায়গা আছে ক্যালিফোর্নিয়াতে, হ্যাঁ, জিরক্স নামে একটা কোম্পানি আছে, মানুষ হচ্ছে কিনা জানি না, এরা প্রথম ওই ফটোকপি এসব নিয়ে আসে। আচ্ছা তখন কিন্তু ওই সময় বলা হতো 1970s-এ give me a Xerox copy, ফটোকপি বলতো না, জিরক্স কপি, কারণ জিরক্স টেকনোলজি নিয়ে আসছে। তো এই জিরক্স কোম্পানি প্রথম এই আইডিয়াটা নিয়ে আসে, বাট ইন্ডিভিজুয়ালি উনি এটাকে কাজে লাগিয়ে ওয়ার্কেবল ফাংশনিং কম্পিউটার তৈরি করে ফেলেন। ঠিক আছে? সো আচ্ছা করার পরে যেটা হলো, আচ্ছা এর আগে একটা ব্যাকগ্রাউন্ড বলা দরকার। এরা একজন একটা গ্রুপ অফ কম্পিউটার লাভিং পিপল, ইয়াং পিপল, তাদের একটা ক্লাবের মতো ছিল। সেখানে হয়তো এরা মনে করো উইকেন্ডে মিট করলো, মিট করে কে কোনটা ডেভেলপ করেছে এগুলো নিয়ে শেয়ার করতো। আচ্ছা ওইটা করতে গিয়ে ওখানে উনি প্রথম যে জিনিসটা দিয়ে সবার কাছে খুব মানে ওই গ্রুপের কাছে খুব পরিচিত হয়েছে, ফোন ফ্রিকিং এর একটা ডিভাইস তৈরি করা, ব্লু বক্স বলা হয়। ফোন ফ্রিকিং কেন বলছি, যে আগেকার ফোনগুলো যেগুলো সার্কিট সুইচ ফোন, সেগুলো একটা পার্টিকুলার
পার্টিকুলার সাউন্ডে অ্যাক্টিভেট হয়। উনি আবিষ্কার করলেন যে একটা পার্টিকুলার বক্স তৈরি করে ওটা থেকে একটা সাউন্ড বিশ্বব্যাপী একটা সাউন্ড তৈরি করলে ওইটা দিয়ে ওই সার্কিটটাকে ইমিটেট করা যায়, সার্কিটটা কন্ট্রোলে যায়। কারণ ফোনের কাছে ওটা ধরে ইউ ক্যান মেক লং ডিস্টেন্স ফোন কলস উইদাউট পেইং এ সিঙ্গল পেনি। এইটা ফার্স্ট উনি, এইটা দ্যাট brought him to fame, মানে খুব জনপ্রিয় করেছে। এবং এটা উনি আর স্টিভ জবস মিলে তারা তখন থেকে স্টার্ট আপ ওটা এক ধরনের আনঅফিসিয়াল স্টার্ট আপ দিয়ে মানে এটা বিক্রি করা শুরু করে, ঠিক আছে? সো দ্যাট ওয়াজ দি বিগিনিং অফ দেয়ার ভেঞ্চার, ওইরকম ভেঞ্চার ক্যাপিটালিস্ট কাইন্ড অফ যে ওইভাবে একটা ব্যবসা শুরু করে। স্টিল নজনিয়াত একটু চুপচাপ মুখ চোরা টাইপের, মানে কাইন্ড অফ খুব বেশি ইন্ট্রোভার্ট, রাইট? খুব বেশি সে তার নিয়ে ব্যস্ত, ইলেকট্রনিক সার্কিট সেগুলো দিয়ে কি আমরা যা কিছু তৈরি করা যায়। স্টিভ জবসের মাথায় প্রথম আসলো যে why don't we sell this? এবং ওই সময় মানে ধাপে ধাপে উনি এইচপিতে হিউলেট প্যাকার্ডে কাজ করতেন স্টিভ জবস। তারপরে যখন এই প্রপোজাল নিয়ে আসলো তখন স্টিভ জবসের গাড়ি তার আনতে দিয়েছে, আমি এটা সামান মনেই করতে পারছি না, তার একটা পজিশন দুইটা বিক্রি করে তারা একটা ক্যাপিটাল জোগাড় করলেন এবং ক্যাপিটাল দিয়ে তারা দে স্টার্টেড দ্য কোম্পানি নেম অ্যাপল। দেন দ্য রেস্ট ইজ হিস্ট্রি। এরপরে সবাই আমরা মোটামুটি জানি। তো তাহলে এখানে একে মেনশন করার কারণটা কি? কারণটা হচ্ছে these are the dynamic duos. They work together and then they became successful. He had the main idea, the working brain. He was the seller or the salesperson. He looked at the concept, present for us. This is the stuff we have, and this is a revolutionary stuff. So if you invest in us, you will be benefited. এইভাবে এই পুরো জিনিসটা এত চমৎকারভাবে কাজ করলো যে অ্যাপল কোম্পানি এটা তখনকার তার কম্পিটিটর কারা ছিল? মাইক্রোসফট তখনও ওইভাবে মাইক্রোসফট 80s এর আইবিএম ওয়াজ দ্য মানে কি বলে মার্কেট ডমিনেটিং কোম্পানি অ্যাট দ্যাট মোমেন্ট। তার সাথে আস্তে আস্তে এরা আইবিএম এর মুশকিলটা হলো কি, আইবিএম কিন্তু সবসময় ফোর ফ্রন্টে ছিল। এখনো আইবিএম যা এই যে আমরা পার্সোনাল কম্পিউটার ব্যবহার করি পিসি, এইটার এই মডেলটা আইবিএম এর আনা, এই জন্য এগুলোকে কি বলা হয়? আইবিএম কম্প্যাটেবল বলা হয়। আমরা এখনো এটা থেকে বেরোতে পারি না, হ্যাঁ? মানে এই যে আলাদা স্ট্যান্ডঅ্যালোন মনিটর, তারপরে সিস্টেম ইউনিট, এই সিপিইউ বলাটা ভুল। সিপিইউ ইজ ওয়ান পার্ট অফ দ্য সিস্টেম ইউনিট। হ্যাঁ, আমরা এই কেসটা এটার ভিতরে সিস্টেম ইউনিটের ভিতরে মাদারবোর্ড, তারপর সিপিইউ এন্ড হার্ড ডিস্ক অল দ্যাট। কিন্তু আমরা কলোকাল হয়ে গেছে বাংলাদেশে যে আমরা বলি সিপিইউ, আমার সিপিইউ নিয়ে আমি যাচ্ছি। সো বাট এটা আসলে উই হ্যাভ টু রাইট এনিওয়ে। সো আইবিএম এর সবসময় কিন্তু একটা লিড নিয়ে সবসময়, ইভেন মাইক্রোসফটের উত্থানের পেছনেও আইবিএম এরই বলা হয়। কারণ কি, আইবিএম তাদের এই পিসিগুলোর জন্য তারা চেয়েছিল যে অপারেটিং সিস্টেম, সেটাকে তারা বলছিল হলো পিসি ডস। আচ্ছা, সেটা যখন তারা বললো বিল গেটসকে ডেলিভারি দেয়, বিল গেটসের কাছ থেকে তারা নিয়ে কাজ করছে, কিন্তু দে ডিড নট ডু হোয়াট, তারা এটাকে প্যাকেট করে নাই। প্যাকেট করা বুঝি আমরা, প্যাকেট করা মানে হচ্ছে তোমার একটা যে কোনো একটা ইনভেনশন আছে, সেই ইনভেনশনটা তুমি নিজের নামে লিখিয়ে দাও, রাষ্ট্রের কাছে গিয়ে, গভর্নমেন্টের কাছে গিয়ে, এটা আমি এর ফলে কি লাভটা হয় যে অন্য কেউ আর ওই একই টেকনোলজি নিয়ে পয়সা কামাতে পারবে না। দে হ্যাভ টু পে, ইদার পে ইউ অর পে সাম পার্ট অফ দ্য রয়্যালটি। এটা হ্যাঁ ট্রেডমার্ক বলতে পারো। হ্যাঁ, এটার একটা মজার গল্প আছে রাইট ব্রাদার্সকে নিয়ে। রাইট ব্রাদার্স দুই ভাই, এরা যখন এই যে প্লেন আবিষ্কার করে, যে প্লেন ওড়ার যে টেকনোলজিটা, আমি এটার না একটা স্পেশাল নাম আছে, এটা ভুলে গেছি। এই টেকনোলজিটা তখন আরও 4-5 জন ইঞ্জিনিয়ার পুরো ইউনাইটেড স্টেটসেই তারা এই আবিষ্কার করে ফেলেছে।
রাইট ব্রাদার্স করলো কি, এটা যখন দেখবো যে এটা কাজ করে, তারা দৌড় দিয়ে গিয়ে এটা তাদের প্যাটেন্ট করে ফেললো। প্যাটেন্ট করার পরে যখন অন্যান্য যারা আবিষ্কারক যারা এটা নিয়ে কাজ দেখানো শুরু করলো, তখন সেগুলো কি তাদেরকে জরিমানা, তাদের বিরুদ্ধে মামলা করে দিল। মামলা করে দিল যে আমার টেকনোলজি নিয়ে ব্যবহার করছে, সো দে মাস্ট পে মি। সো এইগুলো কিন্তু আসলে মজার ব্যাপার যে আমরা যেটা দেখি যে বিভিন্ন টেকনোলজি যারা ইনভেন্ট করে, সেই টেকনোলজি লোকজনকে আমাদের চোখের সামনে রোল মডেল, খুব আদর্শবান লোকজন হিসাবে কি করা হয়, মানে প্রেজেন্ট করা হয়, কিন্তু দে আর নট রিয়েলি দ্যাট মাচ আইডিয়াল or idealistic লোকজন। সো যাই হোক, তো তখন IBM এর কাজ IBM ওটা করে নাই, ফলে বিল গেটস করলো কি এটাকে MS-DOS নাম দিয়ে প্যাটেন্ট করে ফেলে, and then he started growing। IBM এবার 1997 এ তোমার একটা চেস প্লেয়িং কম্পিউটার তৈরি করে, কারণ জানা আছে নাম, যেটার নাম হচ্ছে ডিপ ব্লু। এটা করে কি, তখনকার যে চ্যাম্পিয়ন ছিলেন, বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ, তাকে হারিয়ে দেয় রাশিয়ান, এবং এইটা দিয়েও মহা হইচই করে যায়। তো এই টেকনোলজিগুলোকে তারা ওই অর্থে খুব বেশি কাজে লাগাতে পারে। লেটেস্ট যেটাতে তারা ধরা খেয়েছে, তারা কিছু বলছে কেন, ওয়াটসনের নাম শুনেছেন? আমেরিকাতে একটা গেম শো আছে, ওটার নাম হচ্ছে জেপার্ডি। মানে আছে কি জানা আছে, বিপদ, ইউ আর ইন ডেঞ্জার। আচ্ছা, ওইখানে কি হয়, নর্মালি তোমার পার্টিকুলার একজন যে প্রতিযোগী, সে করে কি, তার চোখের সামনে এরকম শখের মতো অনেকগুলো অপশন আছে, বিভিন্ন সাবজেক্ট, হ্যাঁ, মনে করো ফুটবল, গেমিং, মুভিজ, লিটারেচার, এরকম। সে যখন একটা চুজ করলো, মনে করো সে চুজ করলো লিটারেচার চুজ করার পর তার সামনে এটা অন করার পরে কতগুলো উত্তর চলে আসে, প্রশ্ন নাই জানি, কতগুলো উত্তর চলে আসে। উত্তরগুলো দেখে এখন প্রতিযোগীকে ডিসাইড করতে হবে কোশ্চেনটা কি। তার মানে কি, যে এইটা মানে একটু ট্রিকি, যে তোমার এইটার সঙ্গে জানা থাকতে হবে, তারপরে তোমাকে মাথায় চিন্তা করে উত্তরটা বের করতে হবে। কাইন্ড অফ, হ্যাঁ, রিভার্স ইঞ্জিনিয়ারিং বলতে পারো, মানে তোমার মাথার ভিতরে রিভার্স ইঞ্জিনিয়ারিং করছো। এখন মনে করো যদি এরকম একটা কথা বলি যে এই ভদ্রলোক, এই বিজ্ঞানী, তিনি আমেরিকার ক্যালটেক থেকে পাস করেছেন। দেশের বাইরে থাকা অবস্থায় তিনি প্রথম একটা বাংলা রাইটিং সফটওয়্যার, বিশ্ব বাংলা নামে একটা রাইটিং সফটওয়্যার দেখেন, এবং তিনি দেশে ফিরে কিশোর কিশোরী বা তরুণ তরুণীদের কাছে বিজ্ঞান কল্পকাহিনীকে অনেক বেশি জনপ্রিয় করেন। এখন এটার উত্তরটা কি হবে, এটা আমি যদি উত্তর দিয়ে দিই, কে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। ঠিক আছে, যেহেতু এই সায়েন্স ফিকশনের কথা বলতে তোমরা ক্লুটা পেয়ে গেছো, অন্যগুলা জানতে না। তো এই যে আমি এগুলো কেন বললাম, যে এগুলো 3 ডিফারেন্ট ডোমেইন, 3টা ডিফারেন্ট জায়গা থেকে একজন মানুষের মধ্যে কানেক্ট হচ্ছে, কানেক্ট হয়ে ওইটা দিয়ে আবার তুমি একটা প্রশ্ন করতে হবে। সো দিস ইজ কাইন্ড অফ ডিফিকাল্ট। এই জিনিসটাই IBM এর ওয়াটসন একটা কম্পিউটার 18 জন প্রোগ্রামার দিয়ে তারা তৈরি করার পরে তারা এই জেপার্ডিতে তাকে খেলতে নিয়েছে। ওখানে 2 জন হিউম্যান খুব স্মার্ট লোকজন, হার্ভার্ডের ছাত্র একজন, আরেকজন আমাকে খেয়াল নেই, তাদের সাথে এরকম একটা বক্সের মধ্যে জিনিস, এই হচ্ছে আমাদের ওয়াটসন। এই কম্পিউটার তার সাথে প্রতিযোগিতা নিয়ে প্রথম দিকে এরা জিতে যাচ্ছে না, কিন্তু মাঝামাঝি সময় থেকে ও আস্তে 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 উঠে আসে, এবং ও আছে এক একটা প্রশ্ন, মানে একটা প্রশ্ন তৈরি করতে পারলে তোমার নামের এগেইনস্টে টাকা জমা হয় $3,000, এটা মনে করো 5,700 এরকম। ও করলো কি, লাভ দিয়ে 77,000 এ চলে গেল। তারপর থেকে these guys could not keep pace with him, আর তার সাথে পারে না, যা জিজ্ঞেস করা হয় প্রত্যেকটাই সে উত্তর দিতে পারে। তো দ্যাট ওয়াজ এ বিগ সাকসেস, এবং এটা আসার পর সবাই খুব ভালো, ও AI তো ইজ গোনা বিট আস।
আমরা তো we are done. আমরা মানুষ হিসেবে আমাদের বুদ্ধিমত্তা গেছে। ইভেন এখানে একজন যে সবচেয়ে বেশি পয়েন্টস দিয়েছিল, নামটা ভুলে গেছে, সে দেখা গেল যে তার মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝে যে সে হাত ছেড়ে দিয়েছে, এরকম সে মানে এইরকম ওইখানে তো এইভাবে সে দাঁড়ানোর ভূমিকা চেঞ্জ হয়ে গেল। কিন্তু এই ওয়াটসনকে আমরা তখন চিন্তা করলাম যে এটা 2013 ঘটনা, আমরা চিন্তা করছি যে ও অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত আর হয়নি। অনেক স্টোরি আছে এর মধ্যে, কিন্তু বলছি যে আইবিএম সবসময় একটা লিড নেয়, লিড নিয়ে সেটা লিডটা রাখতে পারে না। আচ্ছা, আইবিএম এর প্রথম দিকের লিডটাকে, আমি কম্পিউটার সায়েন্সের হিস্ট্রি আমার কাছে খুব প্রিয়, আমি এগুলো দিয়ে বাজারও পাওয়া যায়, স্টুডেন্টদেরকে অ্যামিউজ করা যায়। আইবিএম এর প্রথম প্রতিষ্ঠাতাকে কারণ জানা আছে, মানে প্রথম দিকে আইবিএম কোম্পানি যখন একেবারে সেই 1800s এর শেষের দিকে, এটা হচ্ছে হারম্যান হলারিচ নামে এক ভদ্রলোক। তিনি তাকে 5 কার্ড রিডারের জনক বলা হয়। আমরা তো জানি যে 5 কার্ড কিভাবে এসেছিল, তাই না? উনি ওই 1800s এর শেষের দিকে 60s or 1870s এরকম সময়ে আমেরিকাতে যখন সেন্সাস হতো, সেন্সাস তো বুঝি না আমরা, আদমশুমারি, মানে প্রত্যেক ফ্যামিলিতে তাদের অপশনসগুলো এই জিনিসগুলো করে একটা বিশাল একটা রেজাল্ট বের করা হয়। তো ওখানে দেখা গেল যে 10 বছর পর পর আদমশুমারি হতো, কিন্তু 1 বছরের আদমশুমারি শেষ করে ওটা কাউন্ট করতে করতে নেক্সট আদমশুমারির সময় চলে আসতো। মানে দিস ওয়াজ সো কাম্বারসাম, এত ঝামেলা করতে। তখন তো এরকম মডার্ন টুলসও ছিল না, কম্পিউটার তো দূরের কথা। তখন হারম্যান হলারিচ করলেন কি, উনি এই 5 কার্ডের ভেতরে এইভাবে এইগুলো হোল্ড করে যে এইগুলো রাখা যায়, একটা সিম্বল, একটা পার্টিকুলার মেমোরি ক্রিয়েট করা যায়, এই জিনিসটা এবার একটা কার্ড রিডার ভিতরে দিল। এবং এই যন্ত্রগুলো তৈরি করে উনি কিন্তু যন্ত্রগুলো বিক্রি করলেন না, এগুলো ভাড়া দিলেন আমেরিকান গভর্নমেন্ট, যে হ্যাঁ এগুলো আদমশুমারিতে আপনারা ব্যবহার করতে পারেন, আমাকে ভাড়া দিতে হবে। মানে কত চালাক চিন্তা করে, কারণ এই করে দিলে আবার যদি ওই টেকনোলজি, তখনকার দিনে তো মানে গভর্নমেন্টের হাতে সবসময় একটু বেশি লেভারেজ থাকে, তাই না? টাকা পয়সা হয়তো তার হাতছাড়া হয়ে যেতে পারে বাজার। তো আমেরিকান ইনভেন্টররা এইরকম, মানে তাদের খুব সবসময়, এবং সেটার লিগেসি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এই যে এত অস্ত্র ব্যবহার হচ্ছে ইসরায়েলে, ইউক্রেনে এত অস্ত্র, এগুলো প্রত্যেক আমেরিকান মানে অস্ত্র বিক্রেতা কোম্পানি, তাই না? এবং তারা মানে টাকা কামাচ্ছে মানুষকে মারার মাধ্যমে। সো হাউ এটা এর এথিক্সটা কি, তাই না? এটা একটা অত্যন্ত একটা জঘন্য এথিক্স, যে you do something that kills people and then you make money. এই যে 6টা অস্ত্র, হ্যাঁ সরি, They just don't care about it. রাইট, Money is হ্যাঁ, মানি ইজ এভরিথিং, মানি ইজ দেয়ার গড। সো এই মানে দ্যাট ইজ হিস্ট্রি। তো আমরা এত কিছু ঘোরাফেরা এদিক ওদিক যাচ্ছি কেন? এই যে আমি তোমাদেরকে কিন্তু কিছু টেকনিক দেখিয়ে দিলাম, মানে যে টেকনিকের মাধ্যমে ইউ ক্যান মেক এ প্রেজেন্টেশন ভেরি লাইভলি, মানে your audience doesn't get bored। এটা এই গল্পগুলো আনার কারণটাই হচ্ছে যে আমরা we really cannot have two Steves in one person, তাই না? তাহলে কি করতে হবে আমাদেরকে? আমরা যদি টেক সার্ভি হই, আমাদেরকে একই সাথে ভালো প্রেজেন্টার, then we can make a good name or get a success, তাই না? ওইটাই হচ্ছে আমাদের এই কোর্সের উদ্দেশ্য। So এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ, কোর্সের অবজেক্টিভ। সো বেসিক্যালি সাকসেসফুল প্রেজেন্টেশন আমরা মোটামুটি জানি কি আমাদের সাকসেসফুল প্রেজেন্টেশনের জন্য কি দরকার, বাট আমাদের উই হ্যাভ টু নো ইট ভেরি ইন ডিটেলস, যাতে করে আমরা উই ক্যান অ্যাপ্লাই দিস টেকনিক্স টু মেক এ গুড প্রেজেন্টেশন। আচ্ছা, অডিয়েন্সকে কেমনে প্রথম থেকে শেষ পর্যন্ত আটকে রাখা যায়, মন্ত্রমুগ্ধ বলে না যে তাকিয়ে আছে,
এরকম রাখার টেকনিক। যদিও হ্যাঁ আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি না যে এই কোর্স শেষ করলেই তুমি জাদুকর হয়ে যাবা, না। বাট দিস ইজ দ্য বিগিনিং, ওয়ান স্টেপ ফরওয়ার্ড। ঠিক আছে? আচ্ছা, গেইন কনফিডেন্স ইন ইওর প্রেজেন্টেশন অ্যাবিলিটিস, ভেরি ইম্পর্টেন্ট। বেশিরভাগই আমাদের দেখা যায় যে আমরা সামনে দাঁড়ালে হাঁটু কাছে থাকে, কথা জড়িয়ে যায়। এটা আর কিছুই না, এটাকে বলা হচ্ছে স্টেজ ফ্রাইট। আমরা সামনে পড়বো এবার নিয়ে। আমাদের এখানে আমার আরেক সেকশন একজন জিজ্ঞেস করেছিল, স্যার থিওরি কি আছে? এগুলোই হচ্ছে আমাদের থিওরি। উইল স্টাডি যে কী কী এলিমেন্ট আছে প্রেজেন্টেশন, কী ঝামেলা তৈরি করতে পারে, এই ঝামেলাগুলোকে কীভাবে এড়ানো যায়। সো দ্যাটস আওয়ার গোল। তাহলে কী হবে, এগুলো জানতে পারলে এগুলো আমাদেরকে আমাদের এইগুলো দূর করার একটা মেন্টালিটি তৈরি করে। ওইটাই হচ্ছে গেইনিং কনফিডেন্স। এনহ্যান্স ইওর কমিউনিকেশন স্কিলস। তোমাদের মধ্যে হয়তো এখনই অনেকের কথা বলার একটা অ্যাবিলিটি বা এই আছে, বাট ওইটাকে আমরা আরো ফাইন টিউন করবো, এটাকে আরো খুব ভালো করবো। ঠিক আছে? বাট এখানে একটা আছে, ক্যাভিয়াট। ক্যাভিয়াট মানে হচ্ছে হলো কি, তার জানা আছে? ও আচ্ছা, এই কথাটা আমি ওদেরকে বলছিলাম, ওদেরকে বলি না। সেটা হচ্ছে আমার ক্লাসে তোমরা কিছু নতুন শব্দ শিখতে পারবে সবসময়। ঠিক আছে? দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। কেউ যদি চাও তোমার নোটের শেষের 5-7টা পাতা রাখতে পারো, যেখানে ইউ ক্যান রাইট দিস ওয়ার্ডস এন্ড দেয়ার মিনিং। ওই সেমিস্টার শেষে তোমার একটা চমৎকার ভোকাবুলারি হয়ে যাবে। ঠিক আছে? সো এটা ম্যান্ডেটরি না, তোমরা না করলে আমি মাইন্ড করবো না, কিন্তু ইট ইজ ফর ইয়োর ওন বেনিফিট। এটা হচ্ছে বিপদ, এটা হচ্ছে ক্যাভিয়াট, এটা হচ্ছে হলো কি বলবো এটা বাংলা, সাবধান হওয়ার বিষয়। আমি এখন এক্সাক্ট এক কথায় প্রকাশ করতে পারছি না। সাবধান হওয়ার বিষয়। ঠিক আছে? Caveat for this course is that you have to do it yourself. আমি তোমাদেরকে only I can tell you, but you have to walk the walk. তোমাকে হাঁটতে হবে রাস্তায় এবং তোমাকে তৎপর হতে হবে। এটা না হলে এটা হবে না। গত সেমিস্টারের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে অনেকে এই কোর্সটাকে বেশ ভয় পেয়েছে। মানে ইউ গাইজ আর নট অ্যালোন। অনেক আমেরিকান কি বলে সিইওরা তাদের উপরে একটা কর্পোরেশন, একটা ওই যে ওদের তো বিভিন্ন পোলিং জন্য বিভিন্ন এজেন্সি থাকে ওদের যারা জরিপ করছিল। এই জরিপে দেখা গেছে যে আমেরিকান সিইওদের মধ্যেই একটা মনে হয় প্রায় 45% এরাই they are scared to death before talking in front of people, যে কি হবে। সো এটা কিন্তু মানে আমাদের এক ধরনের মানে ফ্যামিলির পরিমণ্ডলের বাইরে যখন আমরা ইন্টারঅ্যাক্ট করতে যাই আমাদের এইটা আসতেই পারে, কিন্তু এটাতে ভয় পাওয়ার কিছু নাই। অনেকের আছে আমরা মানে ছোটবেলা থেকে বড় হয়েছে কথা না বলে। আমেরিকান এলিমেন্টারি স্কুল বা ফর দ্যাট ম্যাটার ইউরোপিয়ান এলিমেন্টারি স্কুল বা আমাদের বাংলাদেশেরও দেখবে যে যারা ইংলিশ মিডিয়াম স্কুল, এগুলোতে বেশিরভাগই কী করে, বাচ্চাদেরকে দিয়ে কথা বলে, তাদেরকে দে আর অ্যাস টু এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন। ওইটা কী করে, হেল্প করে যে হ্যাঁ কীভাবে গুছিয়ে কথা বলা যায়, কীভাবে একটা জিনিস সবার সামনে ভয় না পেয়ে কীভাবে কথা বলা যায়। সো এই জিনিসটা কিন্তু মোস্ট আমাদের বেশিরভাগ ইনস্টিটিউশনগুলো দেখতে থাকে না। প্রাইমারি না, এলিমেন্টারি স্কেল, একদম নিচু থেকে একদম কিন্ডারগার্টেন বা দিক থেকে আমাদের এটা থাকে না। এখন দ্যাট ইজ ওয়াই ইউ আর বিং মেড টু টেক দিস কোর্স। এই জন্যই এটা তোমাদেরকে আমাদের ট্রাস্টি বোর্ড এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ কেয়ারিং। তারা বলছে যে না আমাদের স্টুডেন্টদেরকে প্রেজেন্টেশন দিতে পারতেই হবে। এই জন্য দেখা যায় প্রত্যেক কোর্সেই একটা করে প্রেজেন্টেশন থাকে, তাই না? কিন্তু ওই ভিডিও প্রেজেন্টেশনে আবার একটা জিনিস হয় যেটা যে অনেকে দেখে কথা বলে, ক্যামেরার
একটু পাশে একজন হয়তো নিয়ে দাঁড়িয়ে আছে ল্যাপটপ নিয়ে দেখতে কথা বলছে। সো আমি জানি জিনিসটা, বাট এটা তাহলে কি হলো, পুরো জিনিসে ব্যর্থ হয়ে গেল। তো কাজেই আমি বলবো যে তোমরা ডু নট গো ফর দ্যাট, নিজেরা কথা বলার চেষ্টা করো। হ্যাঁ, ইউ ক্যান রিহার্স, ইউ ক্যান রেকর্ড ইউর সেলফ। এরকম আমরা যে রিহার্সিং এর উপরও আমাদের একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, তো তাহলে এই জিনিসগুলো আমরা এগুলো নিয়ে পড়বো, যেগুলো দ্যাট উইল মেক ইউ মোর কনফিডেন্ট অ্যান্ড মোর অ্যাক্টিভ ইন ডেলিভারিং ইউর প্রেজেন্টেশন। এটাই হচ্ছে আমাদের আলটিমেট গোল। আচ্ছা, why presentation matters? আচ্ছা, এখানে যে জিনিসগুলো আছে এগুলো একটু তোমরা পড়ে বলো যে এগুলোর বাইরে তোমার কোনো পয়েন্ট আছে, আমি এগুলো নিয়ে কথা বলবো। Cornerstone of success in the professional world. মানে তুমি প্রেজেন্টেশন জানলে এটা দিয়ে তুমি পড়ে অনেকখানি পড়ে দিতে পারো। Great presentations inspire, inform and influence. এগুলো হচ্ছে কিসের মোটিভেশনাল স্পিচ, ওইগুলোর কনটেক্সট। তারপরে মনে করো এই যে এখন যেটা হচ্ছে মানে বারবার আমরা আসলে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড থেকে তো আমরা ডিট্যাচ না। আমরা যেমন মনে করো এই যে প্যালেস্টিনিয়ানদের বিরুদ্ধে যেই অ্যাগ্রেশন অ্যান্ড জেনোসাইড এগুলো চলছে, এগুলো সামনে আসতো না যদি এরকম প্রচুর লোকজন এগুলো নিয়ে কথা না বলতেন। হ্যাঁ, তো তার মানে কি, ইউ হ্যাভ a duty to inform people about some kind of not only happening, some kind of injustice that is taking place. So ওগুলো নিয়ে যারা কথা বলছেন অনেক লোকজন আছেন। তোমরা যে খেয়াল করে দেখতে পারো, যদি ইন্টারেস্টেড হও, ইউটিউবে ইলেকট্রনিক ইন্তেফাদা, জানি না তোমরা এখন কি করেছো, এটা হচ্ছে বেশ কয়েকজন প্যালেস্টিনিয়ান প্লাস আমেরিকান, মোটামুটি ইয়ার 30s, তারা এই অনলাইনে যে প্যালেস্টিনিয়ানদের বিরুদ্ধে যে এইগুলো ছড়ানো হচ্ছে সেগুলোকে কাউন্টার দেওয়া এবং রিয়াল স্টোরি ফ্যাক্টসগুলোকে সামনে নিয়ে আসার জন্য এটা একটা প্রোগ্রাম। ওদের একটা ওয়েবসাইটও আছে, ওখানে দেখবে যে প্যাস্ট প্রোগ্রামস এগুলো আছে। এই যে যেমন মনে করো বিহেভিং অফ বেবিজ, মাঝখানে একটা এটা নিয়ে খুব বলবো না যে হামাস যখন অ্যাটাক করেছে তখন 40 জন বাচ্চার মাথা কেটে ফেলেছে, এরকম। এগুলো দিস ওয়ার অল লাইস। হ্যাঁ, ওইটা প্রথম ওইটা নিয়ে এরা কথা বলা শুরু করে, দিস ইজ এ বিগ লাই। এবং পরে ইসরায়েলি কর্তৃপক্ষ পিছু হতে বাধ্য হয়। প্রথম এটা নিয়ে কথা বলেছে, বাইডেনও এটা বিশ্বাস করে বসে আছে, বাইডেনও এটা নিয়ে কথা বলছিল। পরে দেখে যে এটা কোনো সাবস্টেন্সিয়াল গ্রাউন্ডই নেই, তখন বাইডেন চুপ মেরে গেছে। These guys are not really confessing, তারা তাদের স্ট্যাচু নিচু হয়ে যাবে, আমরা বলেছিলাম, এটা বলছে না, কিন্তু আমি চুপ করে গেছি বিকজ অফ দিস পিপল। হ্যাঁ, এরকম আরও আছে অনেকে, জুইশ ভয়েসেস ফর পিস। চাক শুমারের নাম তোমরা জানো কিনা জানি না। চাক শুমার হচ্ছে নিউ ইয়র্কের একজন সিনেটর, ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু, নিজেও ইহুদি। তার বাসার সামনে কালকে আমি আচ্ছা, আমি নিউ ইয়র্ক নিয়ে কথা বলি একটু বেশি কথা বলতাম। আমি আই হ্যাড এ ডিগ্রি ফ্রম সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, এবং নিউ ইয়র্কে আমি বহু বছর থেকেছি, প্রায় 16 বছর। সো আই হ্যাভ এ স্পেশাল প্লেস ইন মাই হার্ট ফর দ্যাট সিটি। অনেক কিছু শিখেছি, অনেক কিছু। সো নিউ ইয়র্কে মোটামুটি সব কিছু চিঠিত সেজন্য চাক শুমার হচ্ছে, এবং হিলারি ক্লিন্টন তোমার প্রথম যেই সংসদ সদস্য হয় যেখান থেকে, মানে সিনেটর হয়, সেটাও কিন্তু নিউ ইয়র্ক স্টেটের একটা আসন থেকে প্রথম। এটা ড্যানিয়েল ময়নিহান নামে এক লোক ছিলেন, সে মারা যাওয়ার পর হিলারি ক্লিন্টনকে মানে নমিনেশন দেওয়া হয়। এবং এটার জন্য হিলারি ক্লিন্টন মহা কৃতজ্ঞ হয়ে এই জুইশদের মানে তাদের, এবং 2003 সালে আই ওয়াজ ইন নিউ ইয়র্ক অ্যাট দ্যাট টাইম, ইরাক ওয়ারের বিরুদ্ধে বিশাল ডেমনস্ট্রেশন হচ্ছিল। ওইখানে সমস্ত মনে করো প্রায় এখান থেকে মনে করো আমাদের ইউনিভার্সিটির সামনে থেকে যদি একেবারে সেই কী বলে নিউ এয়ারপোর্ট রোড পর্যন্ত
অ্যাভিনিউ ধরে তারা বিক্ষোভ হচ্ছিল খুব ঠান্ডার মধ্যে ফেব্রুয়ারি 15 তারিখ আমার স্পষ্ট খেয়াল আছে। ওইখানে হিলারি ক্লিন্টনকে আসতে বলা হয়েছে, এরা কিন্তু আসে, ঠিক আছে? এই ধরনের এরা পলিটিশিয়ান। কিন্তু একসময় হিলারি ক্লিন্টনের আমাদের দেশেও ও দারুণ একজন প্রেসিডেন্টের ওয়াইফ, খুব প্রোগ্রেসিভ, বাট হিলারি ক্লিন্টন এরা হচ্ছে অত্যন্ত ক্রুকেট পলিটিশিয়ান। যেটা মানে লিবিয়ার মানুষের পিছনে কিন্তু হিলারি ক্লিন্টন নাই, লিবিয়াকে শেষ করে দেওয়া। তখন সে ছিল পররাষ্ট্র মন্ত্রী ছিল। হ্যাঁ, মানে এই যে আচ্ছা যাই হোক, তো মানে আমি এখানে তোমাদেরকে কেন বলবো প্রেজেন্টেশনের কনটেক্সটে কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক জিনিসগুলো নিয়ে একটু জ্ঞান রাখা উচিত। সো ইভেন মনে করো তোমার অডিয়েন্স থেকে একজন, তুমি মনে করো কোনো একটা পার্টিকুলার নিয়ে কথা বলছো, ইস্যু নিয়ে কথা বলছো, কেউ একজন কারেন্ট কনটেক্সটে এটা কীভাবে কাজ করে এটা তোমাকে বলতে বলবো, তখন তুমি কী করবো? সেই কারণে এই জন্য একটু কারেন্ট অ্যাফেয়ার্স এখন যা চলছে সেদিকে একটু খেয়াল রাখো, এবং এটাকে বেশি সময় দিতে হয় না। তুমি হয়তো জাস্ট যে কোনো পত্রপত্রিকার হেডলাইনগুলো খালি খেয়াল করো, তোমাকে ইভেন ইউ ডোন্ট হ্যাভ টু রিড এভরিথিং, হেডলাইনগুলো খেয়াল করো, একটু নিউজ দেখো। বাংলাদেশি নিউজ দেখার একটা বিপদ আছে, বাংলাদেশি টিভি চ্যানেলগুলো নিউজ দেখার একটা বিপদ আছে, বলো তো কি? নিচে দিয়ে হচ্ছে অ্যাড চলে আসে, আর এটা তো বটে, আমি আরো ডিপ অর্থে কথা বলছি। হ্যাঁ, নিউজগুলো অনেকটা পলিটিক্যাল হবে। পলিটিক্যাল শুধু না, মানে জিনিসটা হচ্ছে দে আর কালেক্টেড ফ্রম সোর্সেস অফ দ্য ওয়েস্ট। রয়টার দেখবে যে প্রায় নিচে লেখা রয়টার থেকে পাওয়া, এএফপি, এরা সবই হচ্ছে বিবিসি, ভয়েস অফ আমেরিকা, বাট হু আর দে? এরা হচ্ছে সমস্ত বড় বড় রাষ্ট্রের ইয়োর শুধু না বায়াস, হ্যাঁ বায়াস, এবং ওইটা শুনে আবার আমরা মনে করছি আমাদের সম্বন্ধে। এটাকে এডওয়ার্ড সাইদ নামে একজন প্যালেস্টিনিয়ান ছিলেন, আমি মোটামুটি পড়াশোনা করি, মানে খুব শৌখিন পড়াশোনা। এডওয়ার্ড সাইদ নামে একজন প্যালেস্টিনিয়ান রাইটার ছিলেন, ফিলোসফার বলতে পারো। ওনার একটা বই আছে অরিয়েন্টালিজম। অরিয়েন্টালিজম মানে হচ্ছে ওয়েস্টার্ন কালচারগুলো তারা ইস্টার্ন কালচারগুলো থেকে, আমাদের মিডল ইস্ট এই কালচারগুলোকে যেভাবে দেখে ওই জিনিসটাই ওরা করে রিফ্লেক্ট করে, আমরা আবার ওইটা নিয়ে আমরা ওদের চোখ দিয়ে আমাদেরকে দেখি। সো দিস ইজ কাউন্টার প্রোডাক্টিভ, তাই না? কাউন্টার প্রোডাক্টিভ মানে হচ্ছে এটা উল্টা ফল দেয়, মানে আমাদেরকে এটা বহুবার কি হয়েছে, আমরা যেমন মনে করো ব্রিটিশ কলোনিয়াল শাসনের সময় এরকম হয়েছে, প্রচুর বাঙালি লোকজন, নীরজ সি চৌধুরীর নাম শুনেছে কিনা জানি না, উনি একজন আপাতমস্তক ব্রিটিশ ছিলেন, চেহারা হচ্ছে বাঙালি এবং চেহারা ইন্ডিয়ানদের মতো এই উপমহাদেশে, কিন্তু ভীষণ রকম ব্রিটিশদেরকে পছন্দ করতেন। তো এই ব্যাপারগুলো হয় কিন্তু এই কারণে যে আমরা তাদের চোখ দিয়ে আমাদেরকে, ঠিক আছে? সো কন্টেম্পোরারি ইস্যুগুলোতে যদি তুমি রিয়েল পিকচারটা দেখতে চাও, এটাকে আমি ওই ক্লাসে বলেছিলাম ডিসাইফারিং দ্য রিয়েল। ডিসাইফার মানে হচ্ছে কোন কোড ভাঙা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা খেয়াল করি একটু পদ্ধতি দিয়ে। তো যেটা বলছিলাম আর কি, যে কোনো প্রেজেন্টেশনের কনটেক্সটে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি রেডি ফর ইয়োর অডিয়েন্স, তাহলে তোমাকে কন্টেম্পোরারি ইস্যুগুলো সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, হ্যাঁ? এবং সেখানে শুধু ওইটা করলেই হবে না। যেমন মনে করো আমি গত সেমিস্টারে আমাদের একজন স্টুডেন্ট, সে তোমার নাম শুনেছে কিনা, ইউভাল নোয়া হারারি, আমি খুব নাম বেশ নাম কেমন নিয়েছে, একদম ইয়াং ফিলোসফার, ইসরায়েলি ফিলোসফার, জুইশ ফিলোসফার, হ্যাঁ? সে খুব সেপিয়েন্স নামে একটা বই লিখেছে, কিন্তু তার আসল চেহারা বোঝা গেল যখন এই প্যালেস্টিনিয়ান কনফ্লিক্ট নিয়ে একটা প্রশ্ন, মানে অনেক কিছুই বলছেন, ইতিহাস এই সেই, এবং তার অবজারভেশন বেশ ভালো, ইভেন আমিও প্রথম দিকে বেশ পছন্দ করেছিলাম। পরে কিন্তু তার মানে লিমিটটা কোথায় ওইটা তখন বোঝা গেল।
যখন তুমি একটা পার্টিকুলার নিয়ে নাও, কারণ ফিলোসফারদের কাছ থেকে আমরা কি আশা করি? আনবায়াসড, উইল বি টেলিং দ্য ট্রুথ, তাই না? কিন্তু এটা সে মিথ্যা কথা বলছে না, কিন্তু ওইভাবে ইসরায়েলি পলিটিক্সকে পুরো দেখতে পাচ্ছে না। ইসরায়েল যে আসলেই একটা বিশাল একটা খুবই আনন্যাচারাল একটা এক্সিস্টেন্স। ইভেন জুইশরাও যারা জুডাইজম, যারা ওই অর্থে রিলিজিয়াস জু এরকম নিউ ইয়র্কে আছে, তারাও চায় না যে ইসরায়েল একটা রাষ্ট্র হোক। কারণ এটা হচ্ছে দ্যাট উইল বি, তারা বলছে যে এটা কি হচ্ছে, কারা জায়নিস্ট। জায়নিস্টরা কিন্তু এটা একটা মজার স্টোরি। জায়নিস্টরা তোমার ইসেকে ব্রিটিশদেরকে হেল্প করেছিল অটোমান সাম্রাজ্য ভেঙে ফেলতে, রাইট? তো এইটার পুরস্কার হিসাবে তারা যখন বললো যে আমাদের একটা রাষ্ট্র দেওয়া হবে, জায়গা দেওয়া হবে আমাদের জুইশদেরকে, তখন প্যালেস্টাইন তাদেরকে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? সো কিন্তু তারা কিন্তু তখন এত রিলিজিয়াস ছিল না। এরা পরবর্তীকালে কি করলো, জুডাইজমের কাভার নিয়ে, ওই ধর্মীয় কাভার নিয়ে তারা ইসরায়েলের জনগণকে অ্যাট্রাক্ট করে। এখন যারা এই যে নেতানিয়াহুর সাথে যারা আছে, এরা সবগুলোই হচ্ছে জায়নিস্ট, বাট ভাব দেখাচ্ছে তারা অত্যন্ত রিলিজিয়াস অ্যান্ড অল দ্যাট। কিন্তু ওই অর্থে যারা তোরার আসল ফলোয়ার, এই ভদ্রলোকের নাম বলে গেছে, একজন র্যাবাই হচ্ছে ওনার তাদের যে প্রিস্ট, তাদেরকে র্যাবাই বলে আর কি, নামটা বলে গেছে। এরা প্রথম থেকে ইসরায়েলের এগেইনস্ট, যে এই জুইশকেই হওয়ার কোনো দরকার ছিল না, এবং এটা হওয়াতে কি হচ্ছে, প্যালেস্টাইনিয়ানদের উপর অপারেশন শুরু হয়েছে। যে এই জিনিসগুলো যখন তুমি মানে একটা পার্টিকুলার রুটস থেকে এসছো, ওইটার দোষ ত্রুটি যখন তুমি বলতে না পারো, দেন ইউ আর নো লঙ্গার এ ফিলোসফার। হারারির ক্ষেত্রে তাই হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই কথাগুলো বলছি এটাই যে মানে সামটাইমস আই গো ভেরি ফাস্ট, এটা তোমাদের জন্য একটু অসুবিধা হতে পারে। তো আই ট্রাই টু মানে একই সাথে এত কিছু প্রেজেন্টেশনের মূল জিনিসটা কি, যে যখনই তুমি কোনো একটা রিয়েল ওয়ার্ল্ড টপিক নিয়ে কথা বলছো, you need some sort of reference, examples. ওই এক্সাম্পলস তোমার কন্টেম্পোরারি ইভেন্ট থেকে আসবে। সেই কারণে আমি বলছি যে কন্টেম্পোরারি ইভেন্ট সম্বন্ধে আমাদের চারপাশে যা করছে সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া থাকা দরকার, এবং আইডিয়াটা শুধু ওদের প্রিচ করা আইডিয়া না। মনে করো বিবিসি বলেছে, গোয়া বলেছে, গোয়া মানে হচ্ছে নিজের বিবেককে ভয়েস অফ আমেরিকা, হ্যাঁ স্যার, নিজের বিবেককে লাগিয়ে মানে কাজে লাগার প্রয়োজন। right, and you have to be conscious, you have to judge things intelligently চিন্তা করে ওইভাবে বলতে হবে। একটা ট্রেন্ড আমি বাংলাদেশে দেখি, সেটা হচ্ছে কি, যে ওয়েস্ট যা কিছু বলছে সেগুলো কোনো কিছু জিজ্ঞেস না করে, কোনো কোশ্চেন একেবারে অ্যাবজর্ব করে নেয় ওদের ওয়েতে। ইভেন আমি এরকম দেখেছি যে প্রচুর মাহফিল টাফিলেও ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলছে, যে এই হলো আপনার প্যাকেজ, আপনি যদি ভালো মানেন এটার সাথে এটা হলো বোনাস। এটা হচ্ছে কি এক ধরনের বাজার অর্থনীতির কনটেক্সটে কথা বলা, যেটা ওয়েস্ট প্রিচ করা মানে হচ্ছে যেটা তোমাকে শেখাতে চায়, যেটা মানে খুব রিলিজিয়াসলি তোমাকে শেখাতে চায়, ওই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের ল্যাঙ্গুয়েজের ভিতরে চলে আসছি। কাজেই ইউ হ্যাভ টু বি কনসিয়াস। এই কোর্সের একটা উপরি পাওনা হবে তোমাদের হলো এই জিনিসগুলো, ঠিক আছে? I will tell you things. You don't have to take my words for it. সারা কথাই 100% সত্যি সেটা বলছি না, কিন্তু আমি যেটা তোমাকে apart from being a very good presenter, you have to be very conscious too. You have to know the society. The development or growth, এগুলোর যে সংজ্ঞা দেওয়া হয়, সংজ্ঞাটা কার কনটেক্সট? আমাদের দেশে আমরা প্রচুর মনে করো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, হাইওয়ে, ব্রিজ, এই সেই হচ্ছে, বাট আর উই রিয়েলি মেকিং প্রগ্রেস? আমাদের মোরাল জায়গাটা কি, কোন জায়গায় আছে, আমরা কি করছি, এই ব্যাপারগুলো বোঝার জন্য ইউ হ্যাভ টু বি কনসিয়াস। এবং যখন তুমি এগুলো বুঝতে পারো, অ্যান্ড দেন ইফ ইউ ক্যান এক্সপ্রেস ইয়োরসেলফ এই জিনিসটা, তখন দেখবে যে ইউ ক্যান কাইন্ড অফ মেক পিপল সি থিংস দি আদার ওয়ে। মানে তারা এতদিন যেভাবে দেখতো জিনিসটাকে, এটাকে অন্যভাবে তখন আসল অর্থে
দৃষ্টিভঙ্গি দেখা শুরু করেছে। ঠিক আছে? সো দ্যাটস দি ওয়ান প্রাইম অ্যাবিলিটি ফর এ কনসিয়াস সিটিজেন। আমাদের প্রচুর কনসিয়াস সিটিজেন দরকার এই দেশে, আমরা উই আর নট। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে প্রেজেন্টেশন কেন ম্যাটার করে আমরা বুঝতে পারছি, তাই না? যে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে কালেকটিভলি একটা ইস্যুর জন্য, একটা অর্গানাইজেশনের জন্য কাজ করতে পারো, বাট অ্যাট দ্য সেম টাইম অ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল লেভেল ইউ ক্যান অলসো ওয়ার্ক ফর ইয়োরসেলফ। ঠিক আছে? সো আচ্ছা, আর্ট কেন মনে হচ্ছে, আমরা এটা নিয়ে একটু আগেও কথা বলেছি যে ইউ হ্যাভ টু ক্রাফট কি আসলে কোনো কিছু তৈরি করা, এবং সেটা ব্যাপারটা অনেকটা এরকম যে নিজের মতো করে ইন্ডিভিজুয়াল একটা ডিফারেন্স থাকে। ও একটা মনে করো কাগজ দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করলো, ও আরেকটা তৈরি করলো, দুটার মধ্যে পার্থক্য থাকবে, এই পার্থক্যটাই হচ্ছে আর্ট। এবং এর সাথে এই দুটো কাইন্ড অফ ক্রিয়েটিভ হতে হবে, ইনোভেটিভ, যে এটাতে তোমার একটা আলাদা দৃষ্টিভঙ্গি আসে, ওটাতে একটা আলাদা দৃষ্টিভঙ্গি আসে, এইটাকে আমরা বলছি আর্ট। হ্যাঁ, তার মানে কি তোমার প্রেজেন্টেশন মাস্ট বি ডিফারেন্ট ফ্রম এ প্রেজেন্টেশন অফ আদার গাইড। আচ্ছা, এখানে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে মনে করো শেখ মুজিবুর রহমানের যে 7ই মার্চের ভাষণ, সেটার একেবারে সাইন পোস্টারগুলো কি তর্জনী ব্যবহার করেছেন, এভাবে এক ধরনের খুবই কি বলবো এটাকে ইনফ্লুয়েন্সিয়াল একটা পোস্টার, একটা ভঙ্গিমা নিয়েছেন। এখন আমরা কি দেখি, ক্ষমতাসীন দলের যত সভা সমিতি জায়গা ছিল সব জায়গায় সবাই এরকম, বাট ইভেন লাইক নট অল অফ দেম, ভেরি লিটল, কেউ হয়তো খুব কমই কনভিন্সিং ভঙ্গিতে কথা বলে। তার মানে কি এখানে কি হচ্ছে, সিনট্যাক্সটা, আচ্ছা এখানে দুইটা নতুন শব্দ, সিনট্যাক্স অ্যান্ড সিম্যান্টিক্স, এটার সাথে পরিচয় থাকার কথা তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনটেক্সটে। সিনট্যাক্স হচ্ছে দ্য ওয়ে ইউ রাইট ইট, যে কনভেনশন ব্যবহার করে লেখা, আর সিম্যান্টিক্স কি, ভিতরে লজিকটা। তো একই জিনিস খাটে তোমার প্রেজেন্টেশনের ক্ষেত্রে। তুমি সিনট্যাক্স ফলো করতে পারো, হাতে এরকম দাঁড়াচ্ছি, এরকম করে দাঁড়াচ্ছি, বা তোমার মেসেজটা কি বলছে সেটা হচ্ছে সিম্যান্টিক্স। দেখা যাচ্ছে যে শেখ মুজিব যখন কথা বলেছেন, ওটা সিম্যান্টিক্স ভালো ছিল, পিপল গট রিয়েলি মোটিভেটেড, দে ওয়ার রিয়েলি এনার্জাইজড, যে হ্যাঁ আমাদের একটা কিছু এটা করতে হবে, আমাদের স্বাধীনতা দিতে হবে। বাট এখন যারা এরকম করছে, দে আর অনলি ফলোইং দ্য সিনট্যাক্স, নো সিম্যান্টিক্স। ঠিক আছে? তাহলে প্রেজেন্টেশন ক্ষেত্রে ইউ হ্যাভ টু অলসো ফলো দ্যাট, যে আমি মানে ওইখানে ওই ক্রাফটিং এর ব্যাপারটা চলে আসে, যে তুমি যদি সিনট্যাক্স ফলো করো, you become like others. But if you want to do it in an individual way or in an exceptional way, so you have to know inside, you have to go inside, you have to change, you have to think about the semantics. Semantics মানে হচ্ছে ভেতরের অর্থ। ঠিক আছে? So তার মানে কি প্রেজেন্টেশন, এখন হয়তো তোমার মনে হতে পারে যে this presentation is not a very easy thing, মনে হতে পারে, and you are right to think so. কিন্তু এটা আবার এরকমও না যে দিস নট ডুয়েবল, যে করা যাবে না সেটাও না। তার মানে কি এর মাঝখানে ইউ ফ্রম বিং এ ভেরি অ্যামেচার বুঝি আমরা, মানে প্রফেশনাল না একেবারেই একদম, সেখান থেকে একজন প্রফেশনাল প্রেজেন্টার যাওয়া পর্যন্ত ইটস এ লং ওয়ে, বাট ইউ ক্যান গেট দেয়ার থ্রু প্র্যাকটিস, থ্রু নোয়িং দ্য স্টাফ। আমাদের এই কোর্সটা হচ্ছে এই পার্টিকুলার কাজটা করা, উই হ্যাভ টু ওয়াক দ্য ওয়াক বলে না, যে মানে তুমি ওখানে পৌঁছাবো ঠিকই, কিন্তু তুমি যে আসলে কষ্ট করে এসছো এই জিনিসটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? সো দ্যাট ইজ আওয়ার গোল হিয়ার। স্যার, হ্যাঁ, কিছু বলছো? স্যার মানে ধরেন প্রেজেন্টেশনের বেলা যখন আমরা ফার্স্ট শুরু করছি, তখন কি আমাদের ন্যাচারাল ফ্লোটা থাকা ভালো না? রাইট। নাকি যদি বেশি কিছু এরকম মানে সিনট্যাক্স মাথায় রাখতে চাই, তাহলে তো আরো দেখা যাবে যে না, এই জন্য উইল ডু ইট স্টেপ বাই স্টেপ। আমরা একদিনই আমি তোমার কাছ থেকে আশা করবো না যে ও টপ লাইক প্রফেশনাল প্রেজেন্টার, না। এগুলোর সঙ্গে কনসিয়াস, মানে ব্যাপারটা হচ্ছে কি যে প্রেজেন্টিং এর যেই
কনসিয়াস হয়ে ওইটাকে আমার নিজের ভিতরে নিয়ে আসে। হ্যাঁ, কিছু সিনট্যাক্স এর ব্যাপার এখানে আছে, যে তুমি মানে মোটামুটি প্রুভেন যে কোন ওয়েতে কথা বললে লোকজন শোনে, সেগুলো কিছু একেবারে ফিক্সড না হলেও এখন কিছু স্ট্যান্ডার্ড রুল আছে। বাট এর মধ্যে যদি তুমি তোমার নিজের ফ্লেভার দিতে পারো, দেন ইট বিকামস সামথিং ভেরি সুপ্রিম, ভেরি ফাইন থিং। আচ্ছা, ইনিশিয়াল স্টেজে মেবি মানে নিজের ফ্লোটা হ্যাঁ, মানে ওই জন্যই আমরা প্রথম দিকে আমি তোমাদের প্রথমে আমি তোমাদের 6টা প্রেজেন্টেশন নেওয়ার আশা রাখি। তার মধ্যে 2টা প্রথম প্রেজেন্টেশন উইল নট বি মার্কড অ্যাট অল। এটা জাস্ট তুমি সামনে এসে কোনো একটা টপিকে কিছু কথা বলে যাও ইন ইউর ওন ওয়ে, ওইটাতেই তুমি প্রেজেন্টেশনে 5 মার্কস পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ওইটা জাস্ট লাইক দ্যাট। হ্যাঁ, এত ইজি। কারণটাই হচ্ছে আমি তোকে এনকারেজ করার চেষ্টা করছি যে হ্যাঁ, ইউ ক্যান টক, এবং যাই হোক না কেন, হ্যাঁ এখন আমি হয়তো অত ভালোভাবে বলতে পারছি না, পরে আমি বলবো। সো দেয়ার উইল বি গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট। এই যে ওইটাই এখানে বলছে যে great communication doesn't just happen, it has to be thought about very carefully and prepared, structured and expressed with excellence and eloquence. Eloquence মানে বাগ্মিতা, হ্যাঁ, যে তুমি সুন্দর করে কথা বলতে পারো, এইটাই হচ্ছে eloquence। তাহলে এই আমরা শুরু করছি ইসের থেকে, কিন্তু আমরা যখনই এটা প্রিপেয়ার্ড, কনসিয়াস চিন্তা ভাবনা করে আগাচ্ছি এবং একটা স্ট্রাকচার ফলো করছি, তখনই দেখা যাবে যে এটা একটা চমৎকার জিনিস হয়ে আসছে। ঠিক আছে, অ্যান্ড অলমোস্ট এগুলো। আচ্ছা, কি একজন ছিলেন যে স্টার্টার ছিলেন প্রফুলাতেন, পরে খুব ভালো নামটা হিউম্যান ব্রেইনের এটা হচ্ছে বিশাল একটা ডিসঅ্যাডভান্টেজ, যে সময় তোমার দরকারের সময় জিনিসটা মনে করতে পারো না, মানে পরে তার তোতলানোটা চলে গেছে। চলে গেছে খুব মিস্টার বি না অনেক কিছু আছে এখানে, একটা মজার ব্যাপার আছে। এই জিনিসটা আমার আসলে পয়েন্ট আউট না করলেই না, সেটা হচ্ছে কি মুভি এবং গল্পের বই এমন কিছু ক্যারেক্টার তৈরি করে দেয় যেগুলো আমরা ধরেই নেই যেগুলো বোধহয় সত্যি। হ্যারি পটার, তারপরে শার্লক হোমস, মিস্টার বিন, এগুলো হচ্ছে এই ধরনের এরা কিন্তু আসলে they did not exist. For that matter, আমি জানি না তোমরা ফেলুদা পড়ো কিনা, বলেছে কেউ ফেলুদা? ফেলুদা শার্লক হোমসের মডেলে তৈরি করা, ঠিক আছে? ব্যোমকেশ, হ্যাঁ, এরকম প্রচুর ক্যারেক্টার আছে, কিন্তু they did not exist, they never existed. ঠিক আছে, কিন্তু আমি ধরে নিচ্ছি ও আচ্ছা। ইভেন আরেকটা জিনিস আমি অবাক হয়ে গেলাম, ডোরেমন তোমরা দেখেছো? আচ্ছা, ডোরেমন যখন ফার্স্ট আসলো, I did not really like it that much. ওই যে মিথ্যা কথা বলে, সেদিন আমাদের গত সেমিস্টারে একজন ডোরেমনের উপরে প্যাশনেট প্রেজেন্টেশন, প্যাশনেট আর শুধু প্রেজেন্টেশন না, প্যাশনেট প্রেজেন্টেশন, যে how he was influenced, how it showed him certain things about life and all these things. অথচ দেখো ডোরেমন একটা কাল্পনিক ক্যারেক্টার। মানে এই জায়গাতে যারা এগুলো ক্রিয়েটিভ, এগুলোই কিন্তু আর্ট, যে মানে তুমি তৈরি করছো। আচ্ছা, তোমরা আরেকটা 90s-এ, তোমরা তো 90s-এর চিলড্রেন না, তোমরা ইভেন না, মিনা তো আছে। আরেকটার কথা বলছিলাম, মিউটেন্ট নিনজা টার্টলস। এইটা আমেরিকাতে, I was there and it was so much, I mean, influence. সব বাচ্চা কাচ্চা একবারে ব্লুর মতো টেলিভিশন সামনে বসে। আরেকটা ছিল থান্ডারক্যাটস, স্কুবি ডু। সো এই যে মানে ক্রাফটিং images which are not real but they convey a message. প্রেজেন্টেশন কিন্তু অনেকটা এরকম, তুমি একটা খুব মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স তোমার অডিয়েন্সের সাথে শেয়ার করছো, যে ইয়েস এটা করে সে ভাবছে যে ইয়েস দারুণ একটা সময় আমি কাটালাম। সো দ্যাট ইজ দ্য
the ultimate goal of web presentation. You have to give your audience some sort of experience that they cherish, that they take home. তারা এখান থেকে যখন বের হয়ে যাচ্ছে ওখানে গিয়ে তারা ভাবছে ও আচ্ছা ভালো জিনিস দেখে আসলো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার মোটামুটি। আচ্ছা আমাদের কত সময় আছে? আচ্ছা আমি আর 5 মিনিট তোমাদেরকে জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি আমরা। এটা তো হয়েছে। আচ্ছা এই লাইনটা একটু খেয়াল করো। Every effective presenter uses an arsenal of communication techniques. Arsenal মানে arsenal এর তোমরা মহাফ্যান তোমরা, তাই না? সবাই না, সবাই আর্সেনালের নাম সবাই জানি আমরা। ফুটবল ফ্যান তাদের কথা বলছি। আমিও খুব একটা ফ্যান না আর্সেনালের, আমি ফুটবল পছন্দ করি। আর্সেনাল মানে হচ্ছে আসলে অস্ট্রেলিয়া। ঠিক আছে? সো আর্সেনাল অফ টেকনিক্স মানে হচ্ছে তোমার কাছে এরকম একটা ভান্ডার আছে যেখানে অনেক টেকনিক আছে। সো ইউ ক্যান ইউজ দোজ টেকনিক্স ক্রিয়েটিভলি এন্ড দেন ইওর প্রেজেন্টেশন বিকামস ভেরি গুড। আর আরেকটা কি হচ্ছে উইথ দেয়ার ওন ফ্লেয়ার, মানে নিজের একটা ছড় যে সে কথা বলছে, মানে আমি জানি না তোমরা বাংলাদেশে এরকম ইনফ্লুয়েন্সার আছে? ইনফ্লুয়েন্সার আমি শুনি কিন্তু তোদের কথা যখন আমি শুনি মানে আমার মেয়ে যখন এরকম সার্চ করছে যে এটাকে আমি চেহারা করে রেখে এটাকে ইনফ্লুয়েন্সার আচ্ছা দেখি বলে নাথিং রিয়েলি দ্যাট স্পেশাল। মানে এটা হচ্ছে একটা দুর্ভাগ্য যে তুমি একটা নাম নিয়ে ফেলেছ কিন্তু ইউ আর নট রিয়েলি দ্যাট স্পেশাল, মানে দেখি। সো ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ওন ফ্লেয়ার। আমাদের সময় মানে এখনো উনি কথা বলেন মাঝে মাঝে, আব্দুল্লাহ হুসাইন, আমি জানি না তার বক্তৃতা তোমরা দেখেছো কিনা, বাংলা সাহিত্যের লোক। উনি যখন কথা বলেন মানে শব্দ চয়ন এবং তার টপিক এবং তার যেভাবে আইডিয়াটাকে গুছিয়ে নিয়ে কথা বলেন, চমৎকার একটা লিসেন। সো এইটাকে বলছি ফ্লেয়ার। বাংলাদেশে আর কি আছে? আনিসুল হক ছিলেন না, তার কথাও তো আর কি আছে? আর তো কেউ আমি দেখি না, খুব চমৎকার একদম আমরা রুড হয়ে থাকার মতো না। আচ্ছা যাই হোক, হয়তো নতুন আরো অনেকে আসবে বা আসছে। আচ্ছা তাহলে আমরা আচ্ছা এটা আমরা আগামী ক্লাসে যেহেতু ওদের কেউ করে আমরা আগামী ক্লাসে কথা বলবো। ওকে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? Just think about the whole thing. মানে এইভাবে একটু 1 মিনিট একটু চিন্তা করো, take your time, একটু 1 মিনিট চিন্তা করো যে আচ্ছা প্রথম থেকে স্যার কি বলেছেন এবং সেই জিনিসগুলোর একটা ধারাবাহিকতা নিজের মাইন্ডে নিয়ে আসার চেষ্টা করো। এটা আমি কেন বলছি? দিস ইজ দ্য টেকনিক টু take away whatever you have learned or whatever you have heard. Learned মানে এখন কিন্তু তোমরা শেখার পর্যায়ে আসলে আসলে মানে কেন? কারণ এটা তুমি শুনেই গেছো। আমরা যেভাবে কাজ করি, আমার ক্লাসগুলোর আমি যে চেষ্টা করি সেটা হচ্ছে কি স্টুডেন্টদেরকে তাদের ওয়ার্কিং মেমোরি এবং লং টার্ম মেমোরি কীভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো মানে দেখানো, মানে কাইন্ড অফ এটা কিন্তু এডুকেশনাল সাইকোলজি থেকে এসেছে, ঠিক আছে? আমাদের ওয়ার্কিং মেমোরি কোনটা? এই মুহূর্তে যেটা আমরা ব্যবহার করছি, আমি কথা বলার জন্য যেটা ব্যবহার করছি, তোমরা শোনার জন্য যেটা ব্যবহার করছি। আনফর্চুনেটলি এটার সাইজ করতে বড়, মানে ভদ্রকের নাম ভুলে গেছে, জোসেফ মিলার 1956-এ তিনি একটা গবেষণায় দেখেছিলেন মাত্র 7টা চাঙ্ক অফ, এটা উনি বলছেন হলো হ্যাঁ 7 +-2 +-2 মানে হয় 7-এর বেশি 9টা অথবা 5টা। এই 5 থেকে 9 পর্যন্ত এরকম একটা মানে পিস অফ ইনফরমেশন আমরা এট এ টাইম মনে রাখতে পারি, ঠিক আছে? তার মানে কি
এরপরে যে ইনফরমেশনগুলো আসছে ওগুলো কি হবে? Data They are coming in, but কিউ এর সামনে যারা ছিল, মানে এইটা বক্সের সামনে দিকে যারা, they are pushed out. তোমাদের তোমরা অবশ্যই এখন করছো কিনা ডেটা স্ট্রাকচার শুরু করেছো না? না, ডেটা স্ট্রাকচার শুরু করে দেখবে যে কিউ নিয়ে যখন আমরা কিউ নিয়ে যখন ক্লাসে খুব মজার মানে ওইটা মানে ইউ আর স্টোরিং সামথিং ইন এ বক্স, আগে যেটা ঢুকতেছে সে আগে বেরোবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট এরকম। তো তাহলে কি হচ্ছে, একটা নির্দিষ্ট আকারের উপরে যদি তোমার জিনিসপত্র হয়ে যায় তাহলে কি সামনে যে আছে তাকে বের হয়ে যেতে হবে। সো আমাদের মেমোরি কিন্তু অনেকটাই যে আমরা এই একটু আগে যা শুনেছি নতুন একটা কিছু শুনলাম ওটা চলে গেছে, সেই কারণে যারা এই যে নোট নিচ্ছে আমি বলছি না অনেকের কিন্তু নোট নেওয়ার অভ্যাস থাকে না, হ্যাঁ আচ্ছা আমি শুনলাম মনে রাখতে পারবো, এই যারা নোট নিচ্ছে বেনিফিশিয়াল কেন, যে দিনের শেষে গিয়ে ও আচ্ছা আজকে স্যার কি পড়িয়েছেন ও এই তখনই দেখা যাবে যে তোমার মেমোরি থেকে কিছু কিছু ফ্লেয়ার আপ হচ্ছে। আমরা যেটা করি আমি কিন্তু জরুরি কথা বলছি, ঠিক আছে, এটা তোমার লার্নিং স্টাইলকে বেটার করবে। মানে আমরা এটাকে বলা হচ্ছে মেটা কগনিশন। কগনিশন হচ্ছে আমরা যে জিনিসগুলো বুদ্ধিবৃত্তি দিয়ে করার চেষ্টা করি এটাকে বলে কগনিশন। মেটা মানে হচ্ছে ওইটার সম্বন্ধে, মেটা ডেটা বলে, আমরা অনেক সময় দেখবো যে ডেটাবেস সম্বন্ধীয় কিছু ইনফরমেশন রাখা হয়, এটা বলা হয় মেটা ডেটা। এই মেটা কগনিশন হচ্ছে তুমি যেভাবে বুঝতে পারছো, যেভাবে প্রবলেম সলভ করার চেষ্টা করছো সেটার সম্বন্ধে যদি তুমি সচেতন থাকো ইউ ক্যান ডু ইট বেটার। এইটাই হচ্ছে ট্রিকটা। তাহলে আমি যদি বুঝি যে আমার ওয়ার্কিং মেমোরি ইজ নট রিয়েলি ওয়ার্কিং দ্যাট ফাস্ট বা অত বেশি ভলিউম অফ ইনফরমেশন রাখতে পারছি না, হোয়াট উইল বি মাই ট্রিক? ক্রিয়েটিং এক্সটেন্ডেড মেমোরি। এই এক্সটেন্ডেড মেমোরি, এক্সটেন্ডেড মেমোরির আইডিয়াটা খুব চমৎকার। এখন আমরা এক্সটেন্ডেড মেমোরির আমাদের ডিভাইস হয়ে গেছে। সো আমি মনে করছি আমি ক্লাসে আসছি নিলাম রেকর্ড হচ্ছে এই আমার হয়ে গেছে, বাট দে আর নট কানেক্টেড টু ইউ। যখন তুমি লিখছো ইউ আর ইন্টারনালাইজিং, এটা তোমার ভেতর ঢুকছে। তো তখন এটা যদি আবার তুমি দিনের শেষে গিয়ে আরেকবার দেখো, দ্যাট উইল ক্রিয়েট pathways to your long term memory. এটাকে আমরা বলি নিউরাল প্যাথওয়েজ। আমাদের নিউরনের মধ্যে সিগন্যালের স্ট্রেংথ বেড়ে যায় এবং একটা ক্লাস্টার ওইভাবে ওই জিনিসটাকে ধরে রাখে এবং ওটা তুমি যতবারই এটাকে রিকল করবা ততবারই এটা আরো ই থাকবে। বহুদিন পর তোমার রাস্তায় এক ছোটবেলার বন্ধুর সাথে দেখা, তাকে জড়িয়ে হাত করে খুব ই করবা, কিন্তু your embarrassment তার নামটা মনে আসছে না, তুমি খালি ভাবছো নামটা বলতে না। হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, তোমার যে নিউরাল ক্লাস্টার যে সেখানে তার নামের ওই যে জায়গাটা রাখা ছিল ওই জায়গাটা চার্জ নেই, উড়িয়ে গেছে বা একেবারে স্লো হয়ে গেছে। আমাদের নিউরনগুলো, তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পাবা, আমাদের নিউরনগুলো কিভাবে মেসেজ ক্যারি করে, একটা জায়গায় যখন চার্জ বিল্ড আপ হয় এই চার্জটা একটা থ্রেশহোল্ডের উপরে, একটা সীমার উপরে গেলে ওটা যখন ফায়ার করে পাশের নিউরনটাকে সেটা তখন চার্জ দেয়। ওই জায়গায় চার্জ তোমার না থাকলে তুমি মনে করতে পারছো না, ওখানে গিয়ে আটকে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের ওই লং টার্ম মেমোরিতে ট্রান্সফার করতে হলে কি করতে হবে? এক্সটেন্ডেড মেমোরি এবং ওয়ার্কিং মেমোরির মিশনটাকে মানে বাসায় গিয়ে আরেকবার দেখতে হবে, ঠিক আছে? অলরাইট, প্রথম দিকে ইনস্ট্যান্ট, পরের দিকে আমরা আস্তে আস্তে স্ক্রিপ্টেড প্রিপেয়ার্ড এগুলো থেকে প্রথম দিকে আর কি কাইন্ড অফ এক্সটেম্পোর মানে উপস্থিত হ্যাঁ, ঠিক আছে? অলরাইট, সো আমরা আজকে এখানে শেষ করি। এই বিষয়ে মানে আচ্ছা, গুড কোয়েশ্চেন। আমি ওই অ্যাডমিনিস্ট্রেটিভের ওই ব্যাপারটাতে আসি। সেটা হচ্ছে যে মূলত আমরা এখানে 50 মার্কস রাখবো প্রেজেন্টেশনে, 50 মার্কস হচ্ছে এক্সাম, 20 হচ্ছে তোমার মিড, 30 হচ্ছে ফাইনাল, ঠিক আছে? আর প্রেজেন্টেশনই মূলত আমি হয়তো একটা হয়তো অ্যাসাইনমেন্ট দিলেও দিতে পারি, বাট পুরোটাই প্রেজেন্টেশন রিটেন পার্ট তো
ওই যে এক্সামগুলোতে থিওরি এগুলো না, কিন্তু হ্যাঁ এরকমই জিনিসগুলো যে এইটা মনে করো একটা আমি একটা সিনারিও দিয়ে দিব যে তুমি তোমাকে তোমার বাসার পাশে একটা বস্তি আছে, বস্তির লোকজনের সাথে তোমাকে কথা বলতে হবে কেন, তাদেরকে হাইজিন শেখানো, ঠিক আছে? তাহলে হাউ উড ইউ ডু দ্যাট প্রেজেন্টেশন, হোয়াট আর দ্য নিডেড থিংস, কি করতে হবে? টপিক দিয়ে একটা সিনারিও দিয়ে বলবো যে এইটাতে তুমি কি টেকনিক অ্যাপ্লাই করতে পারো, এই ধরনের, ঠিক আছে? সো এগুলো হচ্ছে এক ধরনের মানে ফেচিং থিংস আউট অফ ইউ। আমি তোমাকে প্রেশার দিচ্ছি তুমি যাতে এটা চিন্তা করে এটাকে বের করে নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে